গঙ্গাবুট টিভি 34 ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো শুরু করছি সত্য কথা সবার মাঝে। দর্শক, আজ এমন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, হয়তোবা গঙ্গাবুট টিভির পক্ষে যে প্রচারিত ভিডিও আপনারা দেখবেন, হয়তো অনেকের বিরুদ্ধে যেতে পারে বা অনেকের ভালো নাও লাগতে পারে। তো দর্শক, সত্য কথা সবার মাঝে তুলে ধরার আমাদের লক্ষ্য। তো যেহেতু আমরা বাঙালি আর ভারতীয়, সেহেতু ভারতবর্ষের সংবিধান এবং রাষ্ট্রনীতি এবং রাজ্যনীতি মেনে চলা আমাদের নৈতিক দায়িত্ব। হঠাৎ অধিকারের কথা আমরা আলোচনা কেন করতে যাচ্ছি দর্শক, এরও একটা কারণ আছে। কারণ আমরা ভারতবর্ষের নাগরিক। আমাদের 2000 সালের পর থেকে নিয়ে আমাদের একাধিকবার আমাদের নাগরিকত্বর পরীক্ষা দিতে হচ্ছে। তো প্রথমে কেন্দ্র থেকে যে আইনটা পাশ হলো, কেন্দ্রেই তৎকালীন সরকার বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যখন আসলেন, তিনি সবকা সাথ সবকা পাস সবকা বিশ্বাস নামে তিনি একটা মানুষের কাছে বিশ্বাসের উপযোগী একটা কথা এবং প্রথা চালু করে দিলেন। কিন্তু এই কথাটার দর্শক কতটুকু যুক্তিযুক্ত তা ভারতবর্ষের প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা নাগরিক বুঝতে পারছে। জাতি আজ প্রশ্ন তুলেছেন, যদি সবকা সাথ সবকা পাস সবকা বিশ্বাস কথাটা যদি হয়ে থাকে, তাহলে আজ আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতির নামে ধর্মনীতি উন্নয়ন করার জন্য দেশে হিড়িক বেঁধে গেছে। কখনো মন্দিরের নাম করে, কখনো ধর্মের নাম করে, কখনো বর্ণর নাম করে, কখনো জাতির নাম করে মানুষদের উপরে অত্যাচার শুরু করছে। দর্শক, একবার দেশে আইন আসলো, প্রথমে আইন আসলো যে এই দেশের মানুষ অভাবগ্রস্ত, সেই অভাবগ্রস্ত মানুষদেরকে আমরা উন্নত করব, অর্থাৎ ডেভেলপমেন্ট করব, ডিজিটাল ভারত করব। লক্ষ্য কেন্দ্রের যেই বলা সেই কাম শুরু করে দিল নোটবন্দি। সেখানটায় সাধারণ মানুষ, নোটবন্দি হলে বিদেশ থেকে 5 লক্ষ করে টাকা প্রত্যেকটা নাগরিকের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি কেন্দ্র প্রবেশ করাবেন। সেটা তো হলো না, উল্টে ভারতবর্ষের সাধারণ নাগরিক তারা আরো বিপদে পড়ে গেলেন। হয়ে গেল নোটবন্দির পরে হয়ে গেল নোট পরিবর্তন, টাকা পরিবর্তন হয়ে গেল। আর 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 2000 টাকার নোট, 50 টাকার কয়েন, 100 টাকার কয়েন ভারত সরকার আবিষ্কার করলেন। 2000 টাকার নোট যখন মার্কেটে আসলো, তখন সাধারণ মধ্যবিত্ত মানুষরা 2000 টাকার নোট নিয়ে তারা বাজার করলে 500 টাকা, 1500 টাকা খুঁজে দিতে পারলেন না। কেন্দ্র সরকার ব্যর্থ হলো, জনসাধারণের উপকার করতে গিয়ে আরো ক্ষতি করে দিলেন। নোটবন্দি করে 5 লাখ টাকা করে কালো টাকা, অর্থাৎ প্রত্যেকটা সিটিজেনশিপের ব্যাংকের অ্যাকাউন্টে দেবার নাম করে উল্টে আরো কালো টাকা ধরে আজও পর্যন্ত কি সাধারণ নাগরিকদের কাছে সেই কালো টাকা 5 লাখ টাকা করে, 15 লাখ টাকা করে ঢুকেছে? দর্শক, প্রশ্নটা থাকলো আপনাদের কাছে। তারপরে হলো কি? তারপরে হলো 3 তালাক প্রথা বন্ধ করা হবে, আইন পাস করা হলো। 2-1 মহিলাকে বোরকা পরিয়ে সুপ্রিম কোর্টে পেশ করা হলো। 3 তালাক বন্ধ করে দিয়ে অভিযোগ হলো কি?
অভিযোগ হচ্ছে বিনা কারণে অবৈধভাবে একটা মেয়ের ওপরে, মুসলিম সম্প্রদায়ের মেয়ের ওপরে তার স্বামী 3 তালাক বলে দিল, আর সেটা 3 তালাক হয়ে গেল। যদিও এটা শরিয়ত সম্মত নয়। কেন্দ্র সরকার যে অভিযোগটা করেছেন যে কিছু মানুষ বোরকা পরে সাক্ষ্য প্রদান করলো যে হ্যাঁ, নারীদের সংবিধান রয়েছে, স্বাধীনতা রয়েছে, তালাক দিলে তালাক হয়ে গেল, কিন্তু শরিয়ত এত সহজ নয়। যাকে তাকে যখন খুশি তালাক দেওয়া যায় না, এটা শরিয়ত সম্মত নয়। এটা কিছু মানুষ স্বার্থচারিত্রতা করার জন্য জোর জবরদস্তি একাগ্রহে এক এক দিনে তাকে বিনা কারণে বিনা অজুহাতে জোর করে 3 তালাক দিয়ে দিল। সেই বেনিফিটটা কেন্দ্র তুললো যে এই অভিযোগে 3 তালাকটা বন্ধ করে দিল। তার পরিবর্তে কি করলো? তার পরিবর্তে করলো যে তালাক দেয়া যাবে না, তালাক ব্যান্ড। চলুন, তালাক ব্যান্ড করলো। তার পরিবর্তে আইন কি করলো? কোনো মানুষ যদি জোর করে 3 তালাক তার স্ত্রীকে দেয়, তাহলে 50,000 টাকা ফাইন এবং তাকে 10 বছর জেল, কারাগারে যাবজ্জীবন জেল হবে, মানে 10 বছর জেল খাটতে হবে। তাহলে ছেলেরা তালাক আর দিতে পারবে না। হয়ে গেল, আইন পাস হয়ে গেল। তারপরে কি হলো? এর কারণে আর একটা ছেলেদেরকে নীতি দিয়ে দিল, সংবিধানে একটা পার্সোনাল, ইসলামী পার্সোনাল রুলস করে দিল। সেটা কি? যে একটা মানুষ তালাক দিতে পারবে না, কিন্তু সে 1টা থেকে 4টে বিয়ে করতে পারবে। এবার দর্শক, প্রশ্নটা, যে মায়েদের জন্য এই 3 তালাক প্রথা বন্ধ করে দিল, আদৌ কি সেই মায়েদের জন্য এই আইনটা ভালো করলো না ক্ষতি করলো? এখন কোনো মানুষকে যদি কার্যক্রমে হাদিস এবং শরিয়ত মেনে তালাক, এখন কোনো স্বামী যদি জালিম হয় এবং তাকে নির্যাতন করে, তার পরিক্রমে তার কাছে পড়ে থাকা ভালো, না তাকে তালাক দিয়ে সে অন্য জায়গায় তার স্বাধীনতা অনুযায়ী জীবনযাপন করবে, সেটা ভালো? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। এখন তো তালাক বন্ধ করে দিয়েছে, স্বামী তালাক দিতে পারবে না, কিন্তু সে 4টে বিয়ে করতে পারবে। এখন কি হবে? এটাও আইন পাস হয়ে গেছে। তাহলে মায়েদের জন্য এটা ক্ষতি হলো না লাভ হলো? দর্শক, প্রশ্ন আপনাদের কাছে থাকলো। এরপরে আইন নিয়ে আসলো কি? এরপরে আইন নিয়ে আসলো যে আধার কার্ড করতে হবে। আধার কার্ড করতে হবে, প্রত্যেকটা ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক হবে, আধার লিঙ্ক হবে, প্যান কার্ড করতে হবে, আধার লিঙ্ক করতে হবে। আবার সেই আধার কার্ডের নাম্বার কি করলো? যারা সাইবার ক্রাইম, তারা হ্যাক করা শুরু করলো। ব্যাংকের মাধ্যমে আধার লিঙ্ক, সেই আধার লিঙ্ক, আধারের নাম্বার পর্যন্ত দুষ্কৃতীরা জানতে পেরে গেল। দর্শক, তারপরে আবার কি হলো? কত রকমের পরীক্ষা দিতে হচ্ছে ভারতের নাগরিক হতে গেলে। হয়তো অন্য দেশে এত আইন নেই, কিন্তু তাদের সিটিজেনশিপ সুরক্ষিত, আইনটা স্ট্রং রয়েছে, এত প্রুফ নেই। তারপরে কি করলো? তারপরে প্রত্যেকটা সিটিজেনশিপ অ্যাপার্টমেন্ট অ্যাড আনার জন্য সিএ আনলো। তারপরে বলল অন্য দেশ থেকে আসা শরণার্থী মুসলিমরা ছাড়া তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কি করে? না এনআরসির মাধ্যমে, সিএ এর মাধ্যমে। তারা যদি মুসলমান হয় তাদেরকে দেওয়া হবে না, তারা অনুপ্রবেশকারী। আর যারা অন্য দেশ থেকে আসবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এবারে প্রত্যেকটা রাজ্যেই যারা মুসলমান ছাড়া যারা অন্য ধর্মের মানুষ অন্য অন্য দেশ থেকে এসেছেন, তো সে কি কারণে এসেছে সেটা তো সার্টিফিকেট কেউ দেখাতে পারবে না, কিন্তু আদৌ কি তাকে সিটিজেনশিপ অ্যাপার্টমেন্ট অ্যাডে নাম তুলে নাগরিকত্ব সরকার দিতে সক্ষম? এ পর্যন্ত 2000 সাল থেকে নিয়ে তরজা 2025 পর্যন্ত কেন্দ্র সরকার সেটাও ব্যর্থ। কারণ আসামের এনআরসি হলো, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অনুপ্রবেশকারী, তাদেরকে সিটিজেনশিপ অ্যাপার্টমেন্ট অ্যাড দিতে পারেনি কেন্দ্র সরকার, সেটা দেবে না, ছেড়েই দিলাম। কিন্তু সংখ্যালঘুর মধ্যে যারা সংখ্যায় বেশি ছিল সিটিজেনশিপ অ্যাপার্টমেন্ট অ্যাড, তাদেরকে নাগরিকত্ব দিতে পারলো না। দর্শক, আসাম রাজ্যে এখনো সেই অবৈধ অনুপ্রবেশকারীর ভিতরে আমার হিন্দু ভাই বোন, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, একাধিক ধর্মের মানুষদেরকে তাদের অ্যাকাউন্ট, তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড সিজ করা হয়েছে, তাদের প্রপার্টি বাজেয়াপ্ত করা হয়েছে। তো দর্শক, সেটাও কেন্দ্র সরকার ব্যর্থ। তো বলার উদ্দেশ্য,
এইবারে আইন কি লাগলো, এবারে আইন নিয়ে আসলো যে প্রত্যেকটা রাজ্যেই ওয়াকফ সংশোধনীয় বিল আনা হবে। কি হবে না, ওয়াকফ প্রপার্টিটা যারা অবৈধ মানুষ যারা দখল করে আছে সেখান থেকে সরকারের আন্ডারে সেই কাগজগুলো সঠিক করা হবে এবং সংখ্যালঘু প্রপার্টিটাকে সংখ্যালঘুদের হাতে তুলে দেওয়া হবে। এর নাম করে কি করলো, সংখ্যালঘুদের ওয়াকফ সংশোধনীয় বিলের নামে ভয়ানক চক্রান্ত করে সংখ্যালঘুদের ওয়াকফ সংশোধনীয় বিলের নামে ওয়াকফের প্রপার্টিটা তথা কেন্দ্র থেকে নিয়ে আজ রাজ্যের ভিতরে যত প্রপার্টি রয়েছে সব জায়গা সরকারের আন্ডারে নেবার একটা চক্রান্ত চালালেন। হয়ে গেল বিল পাস। তো মূল বিষয় হচ্ছে দর্শক, এইটা এতগুলো আইন আনলো, কিন্তু প্রশ্ন ছিল রাজ্য এবং রাষ্ট্রের রাজনীতির যে নীতি, সেই নীতি মানুষের জন্য রাজনীতিটা কেন করবেন? রাজনীতি কাকে বলে? রাজনীতি হচ্ছে রাজ্য সেবা এবং রাজ্যবাসীর সেবা। মূলত একজন প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে, তিনি বলেছেন সবকা সাথ সবকা পাস সবকা বিশ্বাস। তো সবার সাথে আছি, সবার পাশে রয়েছি এবং সবার বিশ্বাসে রয়েছি। তাহলে তাই যদি হয়, তাহলে রাম মন্দিরের শিলান্যাস হলো বাবরি মসজিদ ভেঙে, সেখানে সরকারি টাকায় বাবরি মসজিদ হলো, কিন্তু ট্যাক্সের টাকাটা কোনো একটা ধর্ম বিবেচনা করে নেওয়া হয় না দর্শক। কারণ আমরা ভারতীয়, আমরা সরকারি প্রত্যেকটা প্রকল্পের জন্য আমাদের ট্যাক্সের টাকার অবদান রয়েছে, তাই আমাদের অধিকার রয়েছে। তাই সরকারের দায়িত্ব মন্দির করা নয়, সরকারের দায়িত্ব মসজিদ করা নয়, সরকারের দায়িত্ব হসপিটাল করবেন, কলেজ করবেন, ইউনিভার্সিটি করবেন, স্কুল করবেন, অঙ্গনারী করবেন। এই রকম অনেক হাজার কোটি কোটি প্রকল্প রয়েছে যেগুলো সাধারণ মানুষের জন্য উপকারের আসে। কিন্তু সেগুলো করলে দর্শক, তাহলে তো আর লুট করা যাবে না, তাহলে দেশের সংবিধান মানতে বাধ্য হতে হবে, তাহলে মানুষ চালাক হয়ে যাবে, শিক্ষিত হয়ে যাবে। শিক্ষিত হলে রাজনীতির ঝান্ডাকে ধরবে, রাজনীতির ঝান্ডা না ধরলে ভালো মানুষগুলো রাজনীতি চলে আসবে। তাহলে কিন্তু এক সময় ছিল রাজনীতি করলে নিজের জায়গা জমি বিক্রি করে রাজনীতি করতে হতো, আর তখন মানুষ রাজনীতি করতে চাইতো না। এখন দর্শক, রাজনীতির চেয়ারে একবার কেউ বসে গেলে সেখান থেকে সে উঠতে চায় না। তার মানে দেখা যাচ্ছে, সম্প্রতি আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পত্রিকায় দেখা যাচ্ছে যে হয়তো দেখা যাচ্ছে সে রাজনীতির কিছুই বোঝে না, সে অন্য জগতে কাজ করত, কেউ ফিল্ম স্টার, কেউ বই করত, কেউ সিরিয়াল করত, আবার কেউ অন্য কিছু করত। তারা হঠাৎ করে এমপি, এমএলএ, প্রধান হয়ে যাচ্ছে দর্শক। কারণ পলিটিক্যাল একটা সাবজেক্ট রয়েছে, রাজনীতি, এটা নিয়ে পড়তে হয়, গবেষণা করতে হয়, মানবতার ব্যাপার আছে, আর সেটা পরিচর্যা করার দীর্ঘ সময় লাগে, তারপরে রাজনীতিতে আসা সম্ভব। কিন্তু দর্শক, এখন বিষয়টা এরকম নয়, যে খুশি সে এমপি হয়ে যাচ্ছে, যে খুশি সে এমএলএ হয়ে যাচ্ছে। দর্শক, প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে যে এক পর্যায়ে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই পশ্চিমবাংলার অভিভাবিকা, তো তিনি বলেছিলেন একটা কোনো সভা থেকে যে ওয়াকফ সংশোধনীয় বিল, আমাদের রাজ্যে ওয়াকফ নিয়ে কোনো গন্ডগোল নেই, যদি কেউ গন্ডগোল করতে চায় তার বিরুদ্ধে আমি সবচেয়ে বেশি শত্রু হয়ে দাঁড়াবো। এই বিষয়ে আরেকবার বলেছিল কেন্দ্রের আইন, একবার আসা আরেকটা আইনের বিষয় তিনি বলেছিলেন, প্রচন্ড পরিমাণে তীব্র আন্দোলন করেছিল যে সিএএ আমার রাজ্যে আমি করতে দেবো না। অর্থাৎ আমরা বর্তমানে দেখছি প্রতিটা জেলায় জেলায় সিএএ করার জন্য কেন্দ্র সরকার তার বিজেপি দল নেতাদেরকে দিয়ে সিএএ করা শুরু করে দিয়েছে। দর্শক, তিনি সিএএ করতে দেবে না, বিজেপি নেতারা সিএএ করছে। তিনি এসআইআর করতে দেবেন না বলেছিলেন, কিন্তু এসআইআর অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষের পথে।
তিনি বলেছিলেন যে ওয়াকফ সংশোধনীয় ব্যাপার আমার রাজ্যে কিছুই নেই, অর্থাৎ সেই ওয়াকফ সংশোধনীয় বিল বিধানসভায় পাশও হলো। কেন্দ্র 5ই ডিসেম্বর সম্ভবত হবে। মসজিদ, মাদ্রাসা, মক্তব, গোরস্থান, ঈদগাহ, যে ওয়াকফের প্রপার্টি আছে প্রত্যেকটা প্রপার্টির সম্পত্তির প্রত্যেকটার কাগজ রেজিস্ট্রেশন করে এবং ডাউনলোড করতে হবে কেন্দ্রের ওয়েবসাইটে। আমরা কিন্তু জানি না, অনেকেই জানি না, আর এটা সময়টা দিয়েছে অতি স্বল্প। তো প্রথমে এই ভিডিওটা আমরা দেখে আসি, এই ভিডিও বিষয়ে কি তারা কি বলছেন, যারা দায়িত্বে আছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, অর্থাৎ ইসলামিক পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে কি ব্যবহারটা করছেন এবং এই ওয়াকফ সংশোধনীয় বিল নিয়ে তারা কি করতে চাইছেন সেটা একটু আমরা শুনে আসি, ফিরে আসছি শোনার পরে। ততক্ষণ আপনারা গঙ্গাপুর টিভির সঙ্গে থাকুন। হাজার আপত্তি থাকলেও ওয়াকফ সংশোধনী আইনকে মেনে নিয়েছে মুসলিম সমাজ, আর সেই আইন মেনে উম্মেদ পোর্টালের ওয়াকফ সম্পত্তি আপলোড করার ক্ষেত্রে সায় দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে দেশের মুসলিম সংগঠনগুলি। সেই মতো উম্মেদ পোর্টালে চলছে ওয়াকফ সম্পত্তি আপলোড করার প্রক্রিয়া। আগামী 5ই ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর এখানেই দেখা দিয়েছে সমস্যা। জানা গিয়েছে ওয়াকফ সম্পত্তি আপলোড করার ক্ষেত্রে দায়িত্ব মোতাওয়াল্লিদের। রাজ্যে এমন 80,000 ওয়াকফ সম্পত্তি রয়েছে, তার মধ্যে মাত্র 1% সম্পত্তি আপলোড হয়েছে উম্মিদ পোর্টালে। জানা গিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে এইসব সম্পত্তি আপলোড করা না গেলে তা খতিয়ান 1-এর বলে চলে যাবে সরকারি সম্পত্তিতে। আর এই সমাধান খুঁজতেই এগিয়ে এলো মাদ্রাসা শিক্ষক সংগঠন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। রবিবার কলকাতায় এক বুদ্ধিজীবী সভার আয়োজন করা হয় সংগঠনের তরফে। সেখানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মোহাম্মদ কামারুজ্জামান, অধ্যাপক আজিজুল হক, মাদ্রাসা বোর্ডের সচিব অধ্যাপক মুখলেসুর রহমান এবং প্রাক্তন শিক্ষক শামসুদ্দিন সহ বিশিষ্টজনেরা। এই আলোচনা সভায় অনলাইনে আপলোড করতে সমস্যাটি উঠে আসে। এছাড়া মোতাল্লিদের অনলাইন আপলোড সম্পর্কে সম্যক ধারণা না থাকা এবং নথিগত ত্রুটির কারণে ওয়াকফ সম্পত্তি 1 নম্বর খতিয়ানে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সব সমস্যার সমাধানে লক্ষ্যে মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে এই আলোচনা সভা থেকে। সেই সঙ্গে সম্মিলিতভাবে দাবিও উঠেছে আবেদনের সময়সীমা বাড়ানোর। একই সঙ্গে এই ইস্যুতে মামলা করে সময়সীমা বাড়ানো যায় কিনা তা নিয়েও আলোচনা হয়েছে এই সভায়। সিএনএর মুখোমুখি হয়ে মোহাম্মদ কামারুজ্জামানের দাবি, সমস্ত সম্পত্তি আপলোড করার ক্ষেত্রে জেলায় জেলায় ক্যাম্প করে সহযোগিতা করুক ওয়াকফ বোর্ড। রাজ্যের ওয়াকফ বোর্ড এবং সংখ্যালঘু দপ্তর থেকে যেভাবে সহযোগিতা পাওয়ার কথা ছিল সেটাও পাওয়া যায়নি। আমরা বলেছি প্রত্যেকটা জেলায় জেলায় যে ডোমা অফিস আছে, মাইনরিটি অফিস, সেখানে একটা করে হেল্প ডেস্ক খোলার জন্যে ইতিমধ্যে কেবলমাত্র ওয়াকফ বোর্ডই 2-3জন স্টাফ দিয়ে একটা হেল্প ডেস্ক খুলেছেন। কিন্তু জানতে হবে যে মাত্র 8,000 ওয়াকফ এস্টেট, কিন্তু ওয়াকফ সম্পত্তির পরিমাণ হচ্ছে প্রায় 80,000। তো এতটা সম্পত্তি এত অল্প সময়ে এত বড় পোর্টালে আপলোড করা সরকারি সহযোগিতা ছাড়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তো এই জন্য রাজ্য সরকার ধরি মাছ না ছুঁই পানি এরকম একটা নীতি অবলম্বন করছেন বলেই গোটা বিষয়টা আরও একটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে। আসলাম, আপনারা দেখলেন অভিযোগগুলো যে ওয়াকফ সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমার রাজ্যে ওয়াকফ সংশোধনীয় বিল নিয়ে কোনো ঝামেলা নেই, আর এখানে হবে না। কেন্দ্রের কোনো আইনে যদি কেন্দ্র পাস করে এমন কোনো রাজ্য নেই যে রাজ্যে লাগু হবে না, কারণ কেন্দ্র করার আইন যদি পার্লামেন্টে বন্ধ হয়ে যায় ওই পর্যন্ত স্থগিত হয়ে যায়, কিন্তু যেখানে পাস হয়ে যাবে সেখানে যেই রাজ্যে যত আন্দোলন করুক সেটা বন্ধ হবে না। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু ঠিক সেটা লাগু হবে আর সেটা চালু হবে। এইবারে দর্শক প্রশ্ন হচ্ছে এইটাই যে কামারুজ্জামান তিনি বললেন যে রাজ্যের এখানে কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। রাজ্য ওয়াকফ সম্পত্তি ওয়াকফ সংশোধনীয় যে বোর্ড রয়েছে যাদের দায়িত্ব আছে প্রত্যেকটা জেলায় জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তির বিষয়ে তাদেরকে সাহায্য করে রেজিস্ট্রেশনগুলো ডাউনলোড করার জন্য সরকারের এটা ভূমিকা নেই, কিন্তু ভূমিকা থাকা উচিত। দর্শক, যেহেতু মাননীয়া বলেছিলেন যে এই রাজ্যে কোনো ওয়াকফের কোনো আন্দোলন বা করা যাবে না এবং এখানে কিছুই নেই, সমস্যা নেই, তাহলে সমস্যাটা তো তৈরি হয়ে গেল। এখন দেখার বিষয় দর্শক যে এই ওয়াকফ সংশোধনীয় বিল নিয়ে মাননীয়ার কি ভূমিকা
আমাদের রাজ্য সরকারের কি ভূমিকা। যেহেতু তিনি বলেছেন, তাহলে নিশ্চয়ই তিনি এই রাজ্যের অভিভাবিকা এবং তানার কাছে সংখ্যালঘুদের একটা দায়বদ্ধতা রয়েছে। তিনি সব ধর্মকে সমান চোখে দেখেন, অথচ কিছু দর্শকের মনে প্রশ্ন এটাই উঠে গেলেন, তিনি মন্দির করা নিয়ে ব্যস্ত রয়েছেন, অথচ ওয়াকফ সম্পত্তি সংশোধনীয় বিল পাশ হয়ে গেল রেজিস্ট্রেশন করার জন্য, তিনি কি সময় দেবেন? প্রশ্ন থাকলো সময়ের উপরে। দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার রাজ্যবাসী সংখ্যালঘুদের জন্য তিনি কি এই ভূমিকা দেখায়। সময় অপেক্ষা করতে হবে, দেখতে হবে, তারপরে পরবর্তী ভিডিও নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। ততক্ষণ আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন নতুন দর্শকরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন, যাতে করে আমাদের বানানো ভিডিওটা সর্বপ্রথম আপনি দেখতে পারেন। আপনাদের সাবস্ক্রাইব করা গঙ্গাপুর টিভির ভিডিও বানাতে অনুপ্রেরিত জানায়। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।